যে কোনো স্টেশনে ট্রেন আসা মাত্রই মানুষের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। কেউ নামে, আবার কেউ ওঠে, কেউ তার বগি খোঁজার জন্য দৌড়ায়, কেউ তার আত্মীয় স্বজনকে নিয়ে ঠেলে ট্রেনে ওঠার চেষ্টা করে। এই চলতেই থাকে। তো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওটা যারা আগের ভিডিওটা দেখেননি, মানে ঢাকা টু বেনাপোল যে ট্রেন সার্ভিস বা ট্রেনটা চলাচল করতেছে, সেই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। এই ট্রেনটা মূলত আপনার পদ্মা সেতুর উপর দিয়ে যাবে। হ্যাঁ, পদ্মা সেতুর উপরে যে ব্রিজটা, মানে পদ্মা ব্রিজে যে ট্রেনের লাইনটা করা হয়েছে, সেই লাইনের উপর দিয়ে যাতায়াত শুরু হয়ে গেছে। আর এটা শুরু হয়েছে জানুয়ারিতে, মানে ডিসেম্বরে শুরু হয়েছে 2024 সালে, এবং আমি জানুয়ারিতে 2025 সালের 22 জানুয়ারি এই যাত্রাটা করলাম। তো কিভাবে কি যাত্রা করলাম দেখেন, ট্রেন স্টেশনে চলে আসছে। আমি নড়াইল থেকে ঢাকায় পৌঁছাবো। হ্যাঁ, আমার যাত্রা যেহেতু ঢাকা থেকে যখন বাড়িতে গেছিলাম, তো তখন ট্রেনে আমি যাইতে পারিনি, সিট পাইনি আর কি। ইমিডিয়েট ট্রেনের আমি সিটটা না পাওয়ার জন্য বাড়িতে যাওয়ার 2 দিন আগেই আর কি ট্রেনের সিটটা কেটে রেখেছিলাম, আগেই রিজার্ভেশন দিয়ে দিয়েছিলাম। এইটা হচ্ছে অনলাইনে কেটেছিলাম, তার জন্যই সিট পেয়েছি, এবং সেই জন্যই আমি নড়াইল থেকে আজকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যেই রওনা হলাম। ট্রেনে বগি খোঁজা একটা ভালো ঝামেলার, মানে আপনি ট্রেনের বগিগুলা বিশাল বড়, তো তার জন্য একটা মানে উল্টা দিকে চলে গেলে আপনার আবার তার বিপরীত দিকে হেঁটে আসতে হবে আপনার বগির কাছে। তো যেহেতু সবাই যাতায়াত করতেছে, উঠতেছে, তো আমি তাদের ভিডিও করতেছি। আমার বগিটা মোটামুটি আমি ফার্স্টেই দেখে নিয়েছি কোন বগিটা আমার। বগি পড়েছে। আমি শোভন চেয়ার কেটেছিলাম, যেহেতু শীতকাল এটা, তো শীতকালে স্বাভাবিক এসি আপনার হলেও হয়, না হলেই বেটার মনে হয়। আমার কাছে সেটাই মনে হলো, যার জন্য পয়সা কিছু কম মানে বাঁচানোর জন্যে শোভন চেয়ারের টিকিট কেটেছি। এটা হচ্ছে বাসে যেমন চেয়ার কোচ, ঠিক সেই ধরনেরই আর কি চেয়ার কোচটা। আপনাদের বলে রাখি, ট্রেন যাত্রার অনেকগুলো সুবিধা আছে, মানে সুফল আছে। সেগুলো কি আপনি যেখানেই যাত্রা করেন না কেন, বাসে, প্লেনে বা যে কোনো ওয়েতেই যাত্রা করুন না কেন, সবচাইতে সেফেস্ট জার্নি হচ্ছে ট্রেন জার্নি। হ্যাঁ, সবচাইতে নিরাপদ জার্নি হচ্ছে ট্রেন জার্নি। আর ট্রেন জার্নি অনেকে বাসে উঠলে হয় কি, ইঞ্জিনের ভয়াবহ যে দুর্গন্ধ বা গ্যাস ছাড়ে, তাতে অনেকেই বমি করে। তো যার জন্য ট্রেনে তো এই জিনিসটা পাওয়া যায় না, এবং মানে চলতেছে স্বাভাবিক গতিতে চলতেছে। আর যে ঠক ঠক করে সাউন্ডটা হয় ট্রেনে, ইদানিং দেখলাম ঠক ঠক সাউন্ডটা কমে গেছে। মানে আধুনিক ট্রেনগুলো যত লেটেস্ট, যত সময় যাচ্ছে, যত মডার্ন ট্রেন হচ্ছে, সাউন্ডগুলোও আগের থেকে কমে আসতেছে। তো আমি সাউন্ডটা দেইনি, কারণ হচ্ছে সাউন্ডটা পরে যেহেতু ভয়েস বসাইছি। ট্রেনে উঠে যে এই ট্রেনটা অনেক আধুনিক করছে। ট্রেনটার নাম হচ্ছে রূপসী বাংলা, মানে যেটা হচ্ছে আপনার বেনাপোল থেকে বিকালে ছেড়ে যাবে। আর নড়াইলে আমি এসে পাইছি হচ্ছে 4:45 ট্রেন ছিল, তার মানে 4:45 ট্রেন। এই ট্রেনের নাম হচ্ছে রূপসী বাংলা ট্রেন। এখান থেকে ভাড়া হচ্ছে আপনার শোভন চেয়ারের হচ্ছে 370 টাকা। আর অনলাইনে আপনি কাটতে গেলে অনলাইনের চার্জ হচ্ছে 20 টাকা, মানে 390 টাকা। আর ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ট্রেনের টিকিট সহ। দেখেন স্নিগ্ধার ভাড়া কত, এসি চেয়ারের ভাড়া কত, সব ডিটেলস আমি যে পজ করে দেখে নিতে পারেন। ও, আমি আমার বগিটা পেয়ে গেছি, কিন্তু আমি বিভিন্ন বগিতে একটু ঘোরাঘুরি করতেছি। ট্রেনের ভেতরকার কন্ডিশন আপনাদের দেখাচ্ছি। ভিডিওতে আপনারা যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এইটাই আমার কাছে তো খুবই ভালো লাগছে। যেহেতু নতুন ট্রেন এবং খুবই গর্জিয়াস ট্রেনগুলো আনতেছে বাংলাদেশে, এটা খুব ভালো একটা দিক। দেখেন দুই পাশে অটো গেট, এক পাশে চাপ দিলে আরেক পাশে খুলে যায়। আর এটা এর আগেও আমি দেখেছি, এবং সব যে মডার্ন ট্রেনগুলো আছে সব ট্রেনেই দেখেন কত সুন্দর করে সুসজ্জিত, ভেতরে লাইটিং আছে। এইটা অবশ্য শোভন চেয়ার। এই যে আমার সিটে এসে বসলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করে এসে আর একটু পরে বের হবো, আবার একটু রেস্ট নিয়ে নিই। যেহেতু ভিডিওটা করছি, একটু ক্লান্ত, দৌড়াদৌড়ি হয়েছে অনেক। আর সিট বেশ কমফোর্টেবল। আর আপনার এই সিটটা কিন্তু করা যায়, গিয়ার আছে, মানে পেছনে মানে আরাম করে শোয়া যায়, আবার একটু সামনেও ফ্রন্টের দিকেও নিয়ে আসা যায়। এই জায়গাটি মানে কিটা আছে, কিটা আপনার উঁচু করলেই চেয়ারের কন্ডিশনটা, অবস্থানটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে একটু পেছনে নেবেন নাকি একটু সামনে নিয়ে আসবেন। এইটা হচ্ছে আপনার এই কি দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর বাসের মতোই মোটামুটি চেয়ার কোচগুলা ওই 3/2 এপাশে দেখলাম।
শীতের বাতাসের কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি বাইরের দিকে দরজার কাছে আসলে। আর তবে ট্রেনটা কিন্তু খুব দ্রুত গতিতেই ছুটে যাচ্ছে, 100 থেকে 120 বা 10 বা 20 এরকমই দেখলাম। তবে মনে হচ্ছে না যে এত দ্রুত ট্রেনটা যাচ্ছে, তবে মিটারে সেটাই দেখাচ্ছে। আমি অবশ্য ঢাকা থেকে ময়মনসিংহ গিয়েছিলাম ট্রেনে চেপে, তো সেই ভিডিওটা আছে আমার চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। ওই ট্রেনের অভিজ্ঞতাটা খুবই জঘন্য ছিল, একেবারে লক্কর ঝক্কর পুরানো টাইপের একটা পুরোনো আমলের মান্দাতান আমলের যেটা বলতে গেলে সেই ধরনের ট্রেন, আর জঘন্য টাইপের অভিজ্ঞতা ছিল তখন। আর ট্রেনটা খুবই খুবই স্লো চলতেছিল, মনে আছে 40-50 কিলোমিটার স্পিডে চলতেছে মাত্র। আর এই ট্রেনটা তো উড়ে উড়ে চলতেছে। এর মধ্যে খাবারও পরিবেশন করে, অবশ্য আপনাদেরকে কিনে নিতে হবে খাবারগুলা, বিভিন্ন আইটেমের খাবারগুলা এরা চলে আসে। আমি অবশ্য এসি কামরাতে ঢুকেছি। এসি কামরা দেখেন উপরে আপনার বাংকার টাইপের রাখা আছে, যেটা হচ্ছে মালামাল রাখার জন্য খুব সুন্দর করে একটা দিয়ে তাক বানানো আছে, যেখানে বিভিন্ন মানুষ যাদের লাগেজগুলা, যাদের ব্যাগগুলা, এই টাইপের জিনিসগুলা ওখানে রাখতে পারে। তো এক এক কামরা থেকে আর এক এক কামরায় যাচ্ছি, আর প্রত্যেক কামরায় দেখতেছি যে মানুষজন কেমন উঠছে আর এটাতে ভিড় কেমন। আর দেখেন আমি এই কামরাতে ঢুকে দেখি, মানে কিছু কিছু কামরাতে দেখলাম সব সিটগুলো পূর্ণ হয়নি। ট্রেনে এমনটাই হয়, আপনি যখন বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, বেনাপোল থেকে কিছু মানুষ উঠবে, আবার যশোর থেকে কিছু মানুষ উঠবে, আবার হচ্ছে নড়াইল থেকে কিছু মানুষ উঠবে, এই ধরনের একটা ব্যাপার হয়, যার জন্য সিটগুলা খালি দেখা যায়, পরে অবশ্য আস্তে 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 ভরে। এতে সিসি ক্যামেরাও লক্ষ্য করলাম, যে ভালো একটা দিক, যেহেতু সিসি ক্যামেরাটা আছে। আর দরজাগুলা মোটামুটি টাইট, এখানে দেখতেছে যে 80 জন বসবেন, টু সিট 80, মানে এসি কামরা যেগুলা, এসি কামরাতে হচ্ছে যে চেয়ার কোচগুলা, তো এই এসি কামরাতে 80 জন সর্বোচ্চ বসা যায়। আর যেটা হচ্ছে নন এসি কামরা, ওইটাই হচ্ছে 92 জন বা এরকমই দেখলাম আর কি, 90 জন না 92 জন। মানে এসি কামরার সিটগুলা হচ্ছে, যদিও কামরাগুলার পরিমাপ একই, তবে এগুলা একটু করছে রিল্যাক্সের জন্য, সিটগুলা একটু করা হয়েছে, মানে ফাঁকা ফাঁকা দেওয়া হয়েছে। সেখানে হচ্ছে নন এসিতে হচ্ছে আপনার ফাঁকা ফাঁকা না, এটা হচ্ছে ইঞ্জিন টাইপের ঘর আর কি। এখানে কন্ট্রোলার যেটা হচ্ছে লোকো কন্ট্রোলার যেটা, সেটাও বলতে পারেন। তো এই এরিয়াটা আমি ভেবেছিলাম এখানে হচ্ছে আপনার যে ছোট ছোট কেবিনগুলা, সেই কেবিনগুলা থাকবে, কিন্তু এখানে যে দেখলাম না, এখানে হচ্ছে ইঞ্জিন দিয়ে আর কি করা। তবে যাতায়াতের ছোট্ট সূক্ষ্ম একটা পথ আছে, এই গলি দিয়ে আপনাকে যাইতে হবে, দুইজন মানুষ আর কি পার হওয়া যায়। লোহার ঘন জালি দিয়ে ঘিরে রাখা হয়েছে মেশিনটাকে, যাতে অন্য কেউ এখানে ডিস্টার্ব করতে না পারে, হাতটা ঢুকাইতে না পারে, আমাদের কাছে বাচ্চা কাচ্চারা থাকে, তারা এসে কোনো একটা অ্যাক্সিডেন্ট না করে ফেলতে পারে। তো এখানে একটা রুম করা হয়েছে, দুইজন বসে আছে, মানে দাঁড়ায় আছে। আর এখানে ছোট্ট একটা কেবিন মতো আর কি, তবে ফাঁকা কেবিন, এখানে অল্প কিছু মানুষের সিট আর কি। এখান থেকে বলে রাখি যে বাইরের দৃশ্য কিন্তু ট্রেন থেকে অনেক সুন্দর লাগে, তবে বাইরের দৃশ্যটাকে ভিডিও করাটা আসলে, যেহেতু শীতকাল, একজন শুয়েও আছে, এই শীতকালে ঠান্ডা ঠান্ডা কুল একটা কন্ডিশনের মধ্যে এসি চেয়ার কি জন্য বুক করলো আমি জানি না, তবে ভালোই হয়েছে। যারা শোভন চেয়ার যারা বুক করছে তাদের জন্য তো সিটগুলাও কমফোর্টেবল হয়েছে। আবার হচ্ছে যেহেতু এসি মানে এমনিতে ঠান্ডা, তো তাদের এসির প্রয়োজন হচ্ছে না, গরমকাল তো না। আর গরমকাল হইলে এসি চেয়ারগুলার প্রচণ্ড ডিমান্ড বেড়ে যায় এবং এই সিটগুলা পাওয়াটা মুশকিল হয়ে যায়। তবে যেহেতু শীতকাল, এখন হচ্ছে শোভন চেয়ারটা যে বেশ কমফোর্টেবল আমি বলবো। বাইরের আবহাওয়া যে ঠান্ডা ঠান্ডা, সেহেতু শোভন চেয়ারটা নিতে পারেন, এই জন্য আপনি কিছু টাকা সাশ্রয় করতে পারবেন। একটা স্টেশনে আসলাম, যে স্টেশনে আসুক না কেন আমি প্রত্যেকবারই নেমে নেমে স্টেশনটা একটু ঘুরে দেখি, একটু ভিডিও করি। এটা আমার সারা জীবনের স্বভাব। যখন আমি ট্রেনে চড়ি, প্রত্যেক স্টেশনে আমি একটু করে নামার চেষ্টা করি, যতক্ষণ আমি যদি ট্রেনের মধ্যে না ঘুমাই পড়ি। এই স্টেশনটার নাম হচ্ছে কাশিয়ানী, আর এটা গোপালগঞ্জ জেলার মধ্যে পড়ছে। হ্যাঁ, কাশিয়ানী থানা। তো কাশিয়ানী হচ্ছে রেল স্টেশনে। এখান থেকে দেখেন, যেহেতু ট্রেনে সে থামছে, সবাই ট্রেনে মানে দৌড়াই তাদের বগি খুঁজে ওঠার জন্য ব্যস্ত। আপনাদের আরো একটা জিনিস জানিয়ে রাখি, যারা ট্রেনে নতুন উঠতে যাচ্ছেন বা ফার্স্ট টাইম উঠতে যাচ্ছেন, তাদের বলি, তারা যদি বগি খুঁজে না পান তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, যে কোনো বগিতে আপনারা উঠে পড়বেন, তারপরে ওখান থেকে আপনার বগিটা চেঞ্জ করে, মানে আপনি ওই বগিতে, যে বগিতে আপনার সিট, সেই বগিতে চলে যাবেন সুন্দর করে ভিতর দিয়ে হেঁটে হেঁটে।
তো তার জন্য আপনার আগের বগি দেখতে যায়, মানে আপনার নির্ধারিত বগি দেখতে যায় যদি আপনার ট্রেন মিস হয়ে যায় তাইলে আর কি হলো, যে কোনো বগিতে ঠেলে উঠবেন, তারপরে আস্তে আস্তে ওর ভেতর দিয়ে এক বগি থেকে এক বগি পার হয়ে হয়ে আপনার বগিটা এবং সিটের আসনটা খুঁজে নিতে পারেন। আমার থেকে আপনাদের সুন্দর একটা অ্যাডভাইস। কাশিয়ানী থানা, ও বলে রাখি, নড়াইল থেকে ঢাকা যাইতে আমার দুইটা স্টেশনে এরা থামাইতে দেখলাম। এক হচ্ছে কাশিয়ানী, এটা হচ্ছে যেটা গোপালগঞ্জ জেলায় পড়ছে, আর একটা হচ্ছে ভাঙ্গা, মনে হয় এর পরেরটা ভাঙ্গায় পড়বে। যখন নামবো আমি তখন আমি বলবো। বিকাল টাইম, সূর্যের আলোও কম, তো এর মধ্যেই মানুষ সব ঠেলাঠেলি করে ওঠার চেষ্টা করতেছে, আর আমি তো একটু নেমে আর কি বিভিন্ন জায়গায় ভিডিও করে বেড়াচ্ছি। আর স্টেশনে নেমে সবসময় প্রত্যেকটা স্টেশন চেক আপ করা বা দেখাটা আমার কাছে সবসময় একটা আনন্দের। আর স্টেশন হলে ব্যাপারটা হয় কি, অনেকে মুড়ি চানাচুর অমুক তমুক পাঁপড় টাপড় নিয়ে বিক্রি করতে পারে, তো সেরকমই একজনকে দেখলাম। আপাতত ঢাকা থেকে এই পদ্মা ব্রিজের উপর দিয়ে বেনাপোল, মানে বাংলাদেশের বর্ডার যেটা বেনাপোল পেট্রোপোলে যাওয়ার তো মানে রুট তো একটাই, তো সেখানে দিনে 2টা ট্রেন চলতেছে। আর আরও একটা গোপন কথা বলে রাখি, দিনে 2টা ট্রেন চলতেছে। মূলত সকালে একটা ট্রেন 7টা 7:30 এরকমই আমি দিয়ে দিচ্ছি, 4টা কখন চলে, আর বিকাল হচ্ছে 4:45, মানে ওখান থেকে ছেড়ে আসার টাইমটা আমি দিয়ে দিচ্ছি, সেটা একটা স্ক্রিনশট দিয়ে। তো তবে ওখান থেকে সম্ভবত 3:30 না এরকম সময় বেনাপোল থেকে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। তবে একটা মাত্র ট্রেন 2বার ঘোরে, এইটা হচ্ছে গোপন কথা, যে একটাই মাত্র ট্রেন, সকালে একটা নামে আসে, আবার হচ্ছে বিকালে আর একটা নামে ব্যাক যায়। যেমন বিকালে যে আমি সিটটা কেটেছি, এই যে দেখেন টিকিটটার আপনার ট্রেনের নামটা লেখা আছে রূপসী বাংলা, তো আবার সকালের ট্রেনের নাম থাকে এরকম বেনাপোল এক্সপ্রেস, যে এমনই হয়। তো একটা ট্রেনই 2টা জায়গা সার্ভিস দিচ্ছে। তবে বলতেই হবে যে পদ্মা সেতু হওয়ার পর যেমন এই দক্ষিণ পশ্চিমের মানুষ, মানে হচ্ছে এই যে নদীর এপারের যতগুলা জেলার মানুষগুলা যে যত সুবিধা পাচ্ছে যাতায়াতের জন্য, ঢাকা থেকে তাদের দেশের বাড়িতে, আবার দেশের বাড়ি থেকে ঢাকাতে ট্রেন হওয়ার পরে সুবিধাটা আরও, মানে সুবিধার মাত্রাটা আরও বেড়ে গেছে। সত্যিই তাই, যে আমি নড়াইল থেকে তো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং ট্রেনে যাত্রা করতেছি, এটা যে কতটা আনন্দের লাগতেছে। আর ট্রেন জার্নি কিন্তু সারাদিন 24 ঘন্টা, আমার মনে হয় সারা দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় যদি এর মধ্যে থাকা হয়, খাওয়া ঘুমানো সব কিছু, তো একদমই বোরিং লাগবে না। একটা স্মুথ এবং খুব সুন্দর ফ্যান্টাস্টিক একটা জার্নি এটা। আর যেখানে টয়লেট বাথরুম চাপলেও তো কোনো ব্যাপার না, এখানে তো আছেই, মানে ট্রেনেই ব্যবস্থাটা পেয়ে যাবেন এবং ট্রেন থেকেই আপনারা এগুলো সেরে নিতে পারবেন। তো আরও বেশি এটা প্রমোদের একটা ব্যাপার। তো ট্রেনে দেখেন এক একটা স্টেশনে থামে, আর এক এক জায়গা থেকে হয় কিছু লোক ওঠে কিছু লোক নামে, যেটা কিনা ট্রেন স্টেশনের আজীবন একটা চেহারা। তো সেই চেহারাই, তবে আমি যত আগাচ্ছে মনে হচ্ছে মানুষ তত বাড়তেছে। হ্যাঁ, আগে সিট খালি দেখেছিলাম বেশিরভাগ জায়গায়, আর এখন তো সিট খালিই দেখতে পারতেছি না, বরং সেখানে আরও কিছু কিছু করে লোক উঠতেছে। তার মানে সবাই ঢাকা গন্তব্য বা এর কাছাকাছি জায়গায় গন্তব্য মনে হচ্ছে। মানে মূলত যেহেতু ঢাকাই যাচ্ছে, নড়াইল থেকে বেনাপোল থেকে আসছে ট্রেনটা, তো বেনাপোল থেকে যত সামনে আসতেছে তত লোক বাড়তেছে এবং সবাই মনে হচ্ছে ঢাকায় যাবে এমন একটা ভাব। নামতেছে 2-1 আর সব উঠে ভরে যাচ্ছে। কেবিনগুলাই দেখেন যে উপরে ফ্যানও দেওয়া আছে, এগুলো এসি রুম ঠিক আছে, তারপরেও হচ্ছে উপরে ফ্যান দেওয়া আছে আরও বেশি কমফোর্টেবল করার জন্যে। ট্রেন দিয়ে হাঁটতেছি আর মাঝে মাঝে চিন্তা আসতেছে মাথার মধ্যে যে এত 12টা বগি বা 14টা বগি কিভাবে একটা লোকো ইঞ্জিন এতগুলো বগিকে টানতেছে, কারণ এক একটা বগির মানে ওজনই হবে কয়েক টন করে। তাহলে আপনার 12টা বগির ওজন কত, আর সেই ওজনকে কিভাবে টানতেছে, কতটা পাওয়ারফুল ইঞ্জিন এই লোকো যে ইঞ্জিনটা। জানি আমার মতো চিন্তা এদের মাথায় আসতেছে না, যে যার কাজে ব্যস্ত। ও এই স্টেশনটা আবার পরে চলে আসলাম। এই স্টেশনটা সম্ভবত হচ্ছে, যেহেতু সন্ধ্যা লাগছে, তো আমার মনে হলো যে এটা ভাঙ্গা স্টেশন। হ্যাঁ, ভাঙ্গা স্টেশন বলতে মানে স্টেশনটা ভেঙে যায়নি, ফরিদপুর ডিস্ট্রিক্টের একটা থানার নাম হচ্ছে ভাঙ্গা, তো এটা ওই থানার নামই ভাঙ্গা। হ্যাঁ, সেখানে একটা স্টেশন আছে, তাই জন্য ভাঙ্গা স্টেশন বলে এটাকে। মোটেও ভাঙ্গা না, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, উন্নত, খুবই ভালো একটা মানে থানাটা, এবং খুব জমজমাট। তবে এই থানার নামই ভাঙ্গা, এখনো কিছু করার নাই। তো এই সন্ধ্যা পড়তেছে,
আলোটা কমে আসছে, একেবারে কমে আসছে। এই মুহূর্তে মনে করলাম যে স্টেশনে একটু নামি একটু ভিডিও করি, তারপরে আবার উঠে পড়বো। আর এই স্টেশনে নাকি লাস্ট স্টেশন, মানে আর থামবে না আর কি কোনো স্টেশনে ট্রেনটা। যদিও আরও স্টেশন আছে, আপনার পদ্মা পার হয়ে একটা স্টেশন আছে, তো ওই স্টেশনেও আর থামবে না, ডিরেক্ট ঢাকাতে ঢুকবে এই গাড়িটা। ও আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই রুটে যেহেতু এই ঢাকা পদ্মা ব্রিজের উপর দিয়ে আপনার বেনাপোল পর্যন্ত গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে, এই ট্রেন খুবই মানে হাই এক্সপ্রেস, যেটা খুবই উন্নত মানের ট্রেন, তো সেক্ষেত্রে লোকাল ট্রেনগুলো চলবে কিনা? হ্যাঁ, আমি বলবো অবশ্যই চলবে। এখানে ট্রেনের ঘাটতি ছিল বিধায় একটা ট্রেন দুইবার সার্ভিস দিচ্ছে, এটা তো আপনারা জানেনই, এটা তো বলেইছি। আর সেই ক্ষেত্রে যখন ট্রেন অ্যাভেলেবেল আরও হবে বা অন্য কোথাও থেকে ট্রেন আনার প্রয়োজন হয়, তখন আরও ট্রেন অ্যাড হবে। আর অ্যাড হওয়ার পরে লোকাল ট্রেনটাও এখানে অ্যাড হবে, মানে লোকাল যে একেবারে লক্কর ঝক্কর ট্রেন বলতে হচ্ছে যেটা বুঝে নেন, লোকাল ট্রেনগুলোও অ্যাড হবে, তখন হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যাবে আরও, আর মানুষ ইচ্ছা মতো যাতায়াত করতে পারবে। মানুষ এই ট্রেনে যাতায়াত যেহেতু শুরু হয়েছে, মানুষের আগ্রহ তো অনেক বেড়ে গেছে, এটা তো সত্যি কথাই। তবে যাতায়াতও ভালোই করতেছে, তবে এখনও বাসে বেশি মানুষ যাতায়াত করতেছে, এটা আমি খেয়াল করলাম। ও অনেকে আছে অনলাইনে টিকিট কাটতে পারে না, তাদেরও আমি বলে রাখি, অনলাইনে জাস্ট আপনি সার্চ দিবেন ঢাকা ট্রেনের টিকিট, এরকম সার্চ দিলেই চলে আসবে। তারপরে ওরা একটা ওদের যে লিঙ্কে আছে, ওই লিঙ্কে ঢুকাই নিবে এবং ট্রেনের টিকিট সেখান থেকে যদি আপনি না পারেন, তাহলে অন্য যে পারে মোবাইল দিয়েই ট্রেনের টিকিট কাটা যায়, যেটা আমি মোবাইল দিয়েই ট্রেনের টিকিটটা কেটেছি এবং সেটাই ডাউনলোড দিয়ে দিয়েছি। তো সেখান থেকে টাকা পেমেন্ট করতে পারেন আপনি। ওখানে যদি আপনার বিকাশ, নগদ যেটাই টাকা আছে বা এই ধরনের যে আপনার সিস্টেম আছে, যে টাকা আছে, টাকা ওখানে পে করলে ওরা নিয়ে নেবে এবং প্রত্যেকটা অপশানই ওরা রেখে দিয়েছে। তো অনলাইনে এভাবে আর কি টাকা পে করার পরে টিকিটটা কালেক্ট করবেন এবং টিকিটটা প্রিন্ট আউটও দিতে পারেন, প্রিন্ট আউট দিয়ে বের করতে পারেন। আর যদি প্রিন্ট আউট না দেন, ডিরেক্ট মোবাইলটা দেখালেও হবে। আমি যেমন টিটি যখন আসছিল ওনাকে মোবাইলটা দেখাইছে, উনি অ্যাকসেপ্ট করে নিছে। এই যে দেখতে পাচ্ছেন যেটা, এইটা হচ্ছে সেই বিখ্যাত ট্রেনের চেন, যেটা টানলে ট্রেন থেমে যায়। ও দেখেন, প্রত্যেকটা সিটের পিছনে খুব সুন্দর করে জায়গা রেখে দেওয়া হয়েছে, বাসের মতো, যেটা ওই পানি বা চিপস্টিক চমক টমক রাখতে পারেন আর কি, বেশ সুন্দর জায়গা। উপরে মিউজিক সিস্টেম না, এটা হচ্ছে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সে মাইকিংটা হয়, যেটা ট্রেনের বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া হয় যে কোথায় থামতেছে, কোন ট্রেনে আসলো, যাত্রীদের বিভিন্ন সতর্কতার জন্য যে কথাগুলো বলে, ওই বক্স দিয়েই আর কি বের হয় সেটা। তো আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যেহেতু নতুন ট্রেনে উঠলাম, মানে এই নড়াইল থেকে ঢাকাতে ফার্স্ট টাইম যাচ্ছি ট্রেনে করে। যেহেতু ট্রেন চালু হয়েছে প্রায় মাসখানিক হয়ে গেল, 20-25 দিন, তো বাড়িতে আসছি, সেখান থেকে ব্যাক করতেছি, তো আমার কাছে এখন এটা নতুন অভিজ্ঞতায়, সেই জন্য ট্রেনের বিভিন্ন জায়গাগুলো আমি সুন্দর করে দেখাই নিয়ে যাচ্ছি। কল সেন্টারও দেওয়া আছে এখানে, 131-এ কল দিয়ে আপনি ট্রেনের যে কোনো সেবা পেতে পারেন আর কি, জরুরি সেবা যেগুলো আছে। ট্রেনে যারা হচ্ছে স্টেশনে এসে টিকিট কাটার চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু টিকিট অ্যাভেলেবেল নাও পাইতে পারেন। তো ট্রেনটা আমাদের চলে আসছে, বেশ আগায় আসছে এবং এটা কমলাপুর রেল স্টেশনে চলে আসছে। আমরা হচ্ছে মাত্র 2 ঘন্টা 15 মিনিটে, হ্যাঁ, নড়াইল থেকে মাত্র 2 ঘন্টা 15 মিনিটে চলে আসলাম এই কমলাপুর রেল স্টেশনে, ঢাকা কমলাপুর রেল স্টেশনে। 2 ঘন্টা 15 মিনিট লাগলো জাস্ট। তো 4:45-এ ট্রেনটা ছেড়েছে নড়াইল থেকে, আর সেখান থেকে আমাদের জাস্ট 7টায় নেমে পড়লাম হচ্ছে কমলাপুর রেল স্টেশনে। এখানে এর আশেপাশেই আমার বাসা, তো এখানে এখন চলে যাব কমলাপুর রেল স্টেশনে। নামলাম 7টার দিকে, সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু শীতকাল তো তাড়াতাড়ি সন্ধ্যা নামে, তো তার জন্য দেখেন এখানে কুলিরাও দাঁড়ায় থাকে। আপনার যদি অনেক লাগেজ থাকে, তো এই কুলিদের কাছে দিয়ে দিতে পারেন। এরাই এদের যে ট্রে বা ট্রলি আছে, এই ট্রলিতে করে আপনার মাল টাল টেনে দিবে তাদের কিছু টাকার বিনিময়ে আর কি। কুলিরা দাঁড়ায় থাকে প্রত্যেকটা, যেখান থেকে নামবেন আপনি, প্রত্যেকটা গেটে বা দরজায়। তো এখান থেকে আপনার মালামাল নিয়ে যাইতে পারেন, যারা আর কি বেশি মালামাল নিয়ে আসেন আর কি। ও আপনাদের বলে রাখি, যারা কমলাপুর রেল স্টেশনে গেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে নতুন করে কমলাপুর রেল স্টেশনে কিছু প্ল্যাটফর্মে অ্যাড করা হয়েছে। মানে এই যারা হচ্ছে এই যে যশোর থেকে বেনাপোল, যেটা পদ্মা সেতুর উপর দিয়ে যে ট্রেনটা যাবে, তার জন্য স্পেশালি আর কি আবার নতুন করে প্ল্যাটফর্ম খুলতে হয়েছে এবং আমি সেই প্ল্যাটফর্মেই নেমেছি। এই জন্য নেমে আমি বুঝতে পারতেছিলাম না কোথায় নামলাম।
আর আমার জানা ছিল, তবে এটুকু জানতাম না যে এই নতুন প্ল্যাটফর্মে নামাবে এবং নতুন প্ল্যাটফর্মে কোন দিকে যাইতে হবে এটাই ভেবে পাচ্ছি না। তবে যে লোকজন যেদিকে দৌড় লাগালো বা হেঁটে যাচ্ছে, আমি ঠিক সেই দিকেই যাব, কারণ সেই দিকেই মেন গেট, সেই দিক দিয়ে আমি তাহলে বের হইতে পারবো। এটা সহজ একটা উপায়। যখন একটা লং জার্নি দিয়ে আসবেন, মানে দূরের একটা যাত্রা দিয়ে আসবেন, তখন ট্রেন থেকে নামলে বা বাস থেকে যেখান থেকে নামুন না কেন, তারপর নেমে ওখান থেকে হেঁটে যাইতে বেশ মজা লাগে। আমার বগিটা যেহেতু অনেক পেছনের দিকে, তো আমার হাঁটতে হচ্ছে বেশি, যেহেতু ট্রেনগুলো অনেক লম্বা হয়, প্রায় 1/2 কিলোমিটার বা তার কাছাকাছি হয়ে যায়, তো সেখানে এত বগিগুলো আপনার পার করে আসতে হবে। তো পার করতে করতে চলে আসলাম, আর হাঁটতেছি, সামনে অনেক মানুষ দেখতেছি এখন যাত্রা করবে, হয়তো ওনাদের ট্রেন অন্য কোনো যাত্রায় যাচ্ছে, তার জন্য যাত্রীরা কেউ সামনের দিকে আসতেছে, মানে আমাদেরকে ফেস করতেছে, এনকাউন্টার করতেছে, আবার আমরাও তাদেরকে পাস করে যাচ্ছি আর কি। তো পেছনে দেখেন ট্রেনের লাইট কিন্তু খুবই প্রখর হয় এবং বিশাল আকারে, ক্যামেরায় পুরো ধরতেই পারতেছিল না, এত গভীর লাইট। স্টেশনের কাছাকাছি চলে আসছি, মানে যেটা অনেক দূর প্ল্যাটফর্মে নেমেছিলাম এবং সেখান থেকে হেঁটে হেঁটে আসতেছি। তো হেঁটে হেঁটে এসে দেখলাম একটু কাছেই চলে আসছে স্টেশনের যে মেন প্ল্যাটফর্মটা। তো সেখানে চলে আসলাম, দেখেন এখান থেকে মানুষ যাচ্ছে, অত তাদের নির্ধারিত অন্য কোনো ট্রেনে যাবে। ও সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে একটু আগায়নি, এই যে সামনে যে মনে হচ্ছে যে লোহার কোনো একটা টেবিল মতো রেখে দেওয়া হয়েছে, এইটা কিন্তু ট্রেন স্টপার। মানে এইটাতে কোনো জরুরি কোনো ট্রেনে যদি অনেক জোরে আসে, তো এইটা স্টপ করে দেয় ট্রেনের বগিকে। খুব সুন্দর। এটা মনে করতেছেন যে আপনি এই সিম্পল জিনিস এত বড় ট্রেনকে কিভাবে মানে থামানোর আছে। আমি ফিজিক্স এত বেশি জানি না, মাথায় নাই, কিন্তু এর একটা ফিজিক্স কাজ করে, যার জন্য থামাইতে সক্ষম হয়, গতিটা কমাই দিতে সক্ষম হয়। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। ভিডিওটা এত দূর আপনারা দেখেছেন কিনা, যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কথাটা ভালো লাগছে। ও আমাকে চেক আপ করলো যে শুনলো যে আপনার কাছে টিকিট আছে কিনা, আমি বললাম হ্যাঁ টিকিট আছে, আর ওনার দেখতে চাইলো না। ওনারা অনেক সময় এরকম সব মানুষকে টিকিট চেক করে, আর টিকিট চেক করে অনেক মানুষই তো আছে দাঁড়ায় বা চুরি করে ট্রেনে চলে আসতে চাই, তো তাদের জন্য আর কি ধরার জন্য আবার এখানেও একটা ব্যারিকেড মতো করে রাখছে টিটিরা। তো আপনাদের আবারও বলতেছি, যারা আমার আগের পর্ব দেখেননি, নড়াইল থেকে বা বেনাপোল থেকে ঢাকা যে ট্রেনে আসার যে পর্বটা করেছিলাম, সেটা দেখে আসতে পারেন। আর এই ভিডিওটাও অনেক দূর চলে আসছে, অনেক বড় করে ফেলেছি, বুঝতে পারছি। ধৈর্য আপনাদের কুলাবে কিনা জানি না। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লাইক করতে মোটেও ভুলবে না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেনই, অবশ্যই করবেন। আর ভিডিওটা তাহলে আর বেশি বাড়াবো না, আর এই যে দেখতে থাকুন। আর আমি যাই, এখান থেকে আমার একটা রিক্সা ঠিক করতে হবে, রিক্সা ভাড়া করে আমার বাসায় পৌঁছাইতে হবে। আমি অবশ্য নেমেছি পেছন পাশটায়, ওই যে বললাম না নতুন প্ল্যাটফর্ম হয়েছে, সেই নতুন প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে এসে দেখলাম যে একদম বাইরের গেট দিয়ে আমি যাতায়াত করতে হচ্ছে। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে মেন স্টেশন, আর আমার অন্য পাশ দিয়ে আসা লাগছে, মানে অন্য পাশ ওরা নতুন যে স্টেশনটা যোগ করছে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।